আজকে আমাদের বিয়ন্ড পডকাস্টের স্টুডিওতে উপস্থিত আছে ঈশিতা, যার কাছ থেকে আমরা জানবো এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি কি। ওয়েলকাম টু বিয়ন্ড পডকাস্ট। ঈশিতা, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস আজকে আমার স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগছে এখানে। হোয়াট ইজ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস? প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে সেটাই যেটা আমাদের বোধগম্যের বাইরে গিয়ে ঘটে। প্যারানর্মাল তখন হবে যখন আমি গিয়ে দেখবো যে সেই ঘরে কোনো প্রাণী বা কিছু যেটা নর্মালি আওয়াজটা ক্রিয়েট করতে পারে সেরকম কিছু নেই, স্টিল তুমি আওয়াজটা শুনতে পাচ্ছ, দ্যাট ইজ প্যারানর্মাল। এই যে তাদের সাথে কানেক্ট করো, এই কানেক্ট করার সময় কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো? যে স্পিরিটকে আমরা খুঁজতে যাচ্ছি সেই ভাষায় কথা বলতে। স্পিরিট কি ভাষা বুঝতে পারে? নো আইডিয়া। আমরা একটা গ্যাজেট ইউজ করি, ইকো বক্স। এবার আমরা যখন কোনো স্পিরিটকে কল করছি তখন ইকো বক্সটা আমরা সামনে ওপেন করে রাখি এবং আমরা প্রশ্ন করি যে এখানে যদি কেউ থাকে তাহলে আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করুন। মানে ধরো আমি বললাম যে আমার সামনে যে বসে আছে তার নাম কি, আর এলো স্মিতা। তার মানে সেটা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আসছে না, কেউ এটাকে ম্যানিপুলেট করছে। এবার সব ক্ষেত্রে হয় না, কোনো কোনো ক্ষেত্রে এরকমও হয় যে আমরা কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন করে যাচ্ছি কিন্তু ঠিকঠাক কোনো উত্তর আসছে না। দ্যাট মিনস কি ওপারে যে আছে সে আমাদের সাথে কানেক্ট করতে চাইছে না। সেই রকম কোনো এক্সপিরিয়েন্স আমাকে একটু তোমার অভিজ্ঞতা বলো। ডাউহিল হচ্ছে ইন্ডিয়ার টপ মোস্ট হন্টেড প্লেসেসের মধ্যে একটা পড়ে। বলে যে ওখানে নাকি সন্ধ্যে 6টার পরে আর ওই ডেথ রোড দিয়ে কোনো জনমানুষ তো ছেড়েই দাও, কোনো প্রাণীকেও দেখতে পাওয়া যায় না আর কি। এবার যবে থেকে আমরা ডাউহিলে গেছি ইনভেস্টিগেশন করব বলে কোনো না কোনো একটা বাধা আমাদের আসছে। মাঠ জঙ্গলে ওখানে কিছু ছিল না ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার মতো, সেখানে প্রচুর ফ্লাকচুয়েশন দিচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে আমাদের ওপর থেকে একটা লাইট সোর্স দেওয়া ছিল, যখনই ওইটা এত হাই রেটে ফ্লাকচুয়েশন দিচ্ছে লাইট সোর্সটা অফ হয়ে গেল, সাথে ক্যামেরাটা সাথে সাথে অফ হয়ে গেল। এবার যে ক্যামেরা করছিল বলছে আমি এক্ষুনি নতুন ব্যাটারি লাগিয়েছি আর পুরানো ব্যাটারিটা চার্জে বসিয়ে এসেছি। ঠিক সেই মুহূর্তে যখন আমরা জঙ্গল থেকে বেরিয়ে আসছি, আমাদের যে টিম মেম্বার একদম লাস্টে ছিল সে হঠাৎ করে উঠতে উঠতে বলছে আমার পিঠটা ভীষণ জ্বলছে। ওর জ্যাকেট খুলে দেখলাম কিছু নেই, মানে জ্যাকেটে কোনো স্ক্র্যাচ কিচ্ছু নেই, ওর টি শার্টে কোনো স্ক্র্যাচ কিচ্ছু নেই। দুটো তুলে যখন দেখা হলো তখন পুরো দুটো হাত দিয়ে নখের আঁচড় হলে যেরকম হয় সেরকম, আর মানে টপ টপ করে রক্ত পড়ছে। হাইকোর্ট নিয়ে অনেক কিছু শুনেছি যে জায়গাটা হন্টেড আছে, তো এই বিষয়ে তুমি একটু আমাদের কাছে বলো। হাইকোর্টের ব্যাপারটা হচ্ছে রুম নাম্বার 11 যেটা আছে সেটা নাকি হন্টেড। হাইকোর্টে কিন্তু মানে সানডাউনের পরে কোনো বিচার হয় না। কেন? পুরো বিচার সভা ভর্তি। হঠাৎ করে একটা কালো বিড়াল নাকি ওনার টেবিলে এসে কোথা থেকে চলে আসে, আর সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। আমাকে অনেকেই কোয়েশ্চেন করে যে কলকাতার মধ্যে এমন কোনো হন্টেড প্লেস আছে কিনা যেখানে যে কেউ ফিল করতে পারবে। আমি বলবো ওই স্পাইরাল সিঁড়িতে যে কোনো টাইমে যাও, যে কেউ ফিল করতে পারবে। বিয়ন্ড পডকাস্টে আমি চলে এসেছি স্মিতা, নতুন এক সেগমেন্ট নিয়ে আড্ডা দিতে। আজকের যে এপিসোডটা আমরা করতে চলেছি ভীষণ ইন্টারেস্টিং। ভূত, পেতনি, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য, স্কন্দকাটা, এই সমস্ত গল্প কিন্তু আমরা শুনেছি বেশিরভাগ বইয়ের পাতায় কিংবা ঠাকুমা, আমাদের কাকিমা, মাসিমা এদের কাছে। এই বিষয়গুলো আমাদের মাথায় কোথাও গিয়ে একইভাবে সীমাবদ্ধ রয়ে গেছে এবং এর বাইরে আমরা কিন্তু কোনোদিন কিছু ভাবিনি, ভাবতে চাইও নি। কিন্তু বর্তমানে আধুনিক যারা ইনভেস্টিগেশন এক্সপার্ট যারা আছে তারা বিভিন্ন জায়গায় এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে নানা রকম তথ্য সংগ্রহ করে আসছে এবং টোটালি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছে ইয়েস, স্পিরিটের এক্সিস্টেন্স আছে। সেই সব কিছু নিয়ে আজকে আমাদের বিয়ন্ড পডকাস্টের স্টুডিওতে উপস্থিত আছে ঈশিতা, যার কাছ থেকে আমরা জানবো এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি কি। ওয়েলকাম টু বিয়ন্ড পডকাস্ট। ঈশিতা, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস আজকে আমার স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগছে এখানে। হোয়াট ইজ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস? প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে সেটাই যেটা আমাদের বোধগম্যের বাইরে গিয়ে ঘটে। যেমন ধরো তোমার বাড়িতে তুমি একা আছো, পাশের ঘরে কিছু এমন আওয়াজ হচ্ছে যেটা তোমার মনে হচ্ছে যে মানে নর্মাল লাগছে না, বা তোমার ঘাড়ের কাছে কোনো নিঃশ্বাস পড়ছে, তোমার ফিল হচ্ছে যে এটা তো নর্মাল না। মানুষ কি করে, এই যে পাশের ঘরে যে আওয়াজটা হচ্ছে গিয়ে উঠে দেখে না যে আওয়াজটা কি কোনো নর্মাল কারণে হচ্ছে নাকি কোনো প্যারানর্মাল কারণে হচ্ছে। প্যারানর্মাল তখন হবে যখন আমি গিয়ে দেখবো যে সেই ঘরে কোনো প্রাণী বা কিছু
যেটা নর্মালি আওয়াজটা ক্রিয়েট করতে পারে সেরকম কিছু নেই, স্টিল তুমি আওয়াজটা শুনতে পাচ্ছ। দ্যাট ইজ প্যারানর্মাল, যেটা নর্মাল না, যেটা আমাদের বোধগম্যের বাইরে। প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে বিভিন্ন জায়গায় তুমি ইনভেস্টিগেশন করেছো, তো সেই রকম কোনো এক্সপিরিয়েন্স আমাকে একটু তোমার অভিজ্ঞতা বলো, একটু শেয়ার করো। একটা তো ডাউহিলের ব্যাপারে আমার মনে হয় সবাই জানে, তাও আমি বলছি, তুমি জিজ্ঞেস করছিলে একটু আগেই। ওটা একটা মানে কি বলবো, ডাউহিল হচ্ছে ইন্ডিয়ার টপ মোস্ট হন্টেড প্লেসেসের মধ্যে একটা পড়ে, গুগল করলে যে কেউ দেখতে পারবে। সেখানে আমরা একটা পুরো টিম নিয়ে, মানে আমাদের টিম ছিল প্লাস একটা প্রোডাকশন হাউসের টিম ছিল, সেখানে ক্যামেরা পার্সন ছিল, ডিরেক্টর ছিল, প্রডিউসার ছিল, সবাই ছিলেন। সবাই মিলে আমরা ডাউহিল যে ফরেস্টটা, মানে যে রোডটাকে বলে ডেথ রোড, সেখানে আমরা ইনভেস্টিগেশন করতে চাই, কারণ গুগলে এটা সম্পর্কে অনেক কিছু লেখা আছে। আমাদের একটা ইন্টারেস্ট জাগে, সেখান থেকেই আমরা যাই। বলে যে ওখানে নাকি সন্ধ্যে 6টার পরে আর ওই ডেথ রোড দিয়ে কোনো জনমানুষ তো ছেড়েই দাও, কোনো প্রাণীকেও দেখতে পাওয়া যায় না আর কি। এবং সেটা আমরা নিজেরাও নিজে চোখেও দেখেছি যে ওখানে সারাদিন সকাল থেকে প্রচুর কুকুর ঘোরাফেরা করে, কিন্তু যেই রাত নেমে আসে তারপর তাদেরও দেখা পাওয়া যায় না। এবার যবে থেকে আমরা ডাউহিলে গেছি ইনভেস্টিগেশন করব বলে, কোনো না কোনো একটা বাধা আমাদের আসছেই। ডাউহিল ফরেস্টটার যেতেই একটা সুইসাইড পয়েন্ট পড়ে, তো সেখানে আমরা ফার্স্টে দেখতে যাই যে কি ব্যাপার, ওখানে কি আছে। তো সেখানে গিয়ে আমাদের একজন টিম মেম্বার পড়ে যায়। এবার আমরা সবাই খুব মজা করি যে তুই সুইসাইড পয়েন্টে এসছিস বলে তুই ইয়ার্কি মারছিস, পড়ে গেছিস, ধাক্কা দিয়েছে। ও বলছে আমাকে ধাক্কা দিয়েছে মনে হচ্ছে কেউ। আমরা খুব এনজয় করি ওটাকে, যে হ্যাঁ হ্যাঁ তোকে ভূত ফেলে দিয়েছে এরকম করে। কিন্তু যখন আমরা ফিরে আসি হোটেলে, ওর মানে হাতের পেইন কমছে না, আমরা ডক্টরকে দেখাই, দেখা যায় যে ওর হাত ফ্র্যাকচার হয়ে গেছে, মানে প্লাস্টার করতে হয়েছে। তখন আমরা বিলিভ করি যে না, এটা তো কেউ নিজে যেচে ইচ্ছে করে দেখানোর জন্য তো নিজের হাতটা ভেঙে ফেলবে না। তারপরে আমরা যখন ফরেস্টের ওই রোডটায় যাই ইনভেস্টিগেশন করতে, হঠাৎ করে বৃষ্টি চলে আসে। মানে যেন মনে হচ্ছে কেউ একটা আমাদের ইনভেস্টিগেশন করতে বাধা সৃষ্টি করছে। বৃষ্টি এসে গেল বলে আমরা গাড়িতে উঠে বসলাম যে বৃষ্টিতে থামলে আমরা করব। যেই আমরা গাড়িতে উঠে দরজাটা বন্ধ করলাম, বৃষ্টি থেমে গেল। আবার আমরা গাড়ি থেকে নামলাম করার জন্য, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এরকমভাবে কন্টিনিউ 4-5 বার হলো। তো আমরা ফাইনালি ভাবলাম, আর তখন আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর আর আমাদের টেম্পারেচার মেজারমেন্টে আমরা চেক করছিলাম যে ওখানে খুব ফ্লাকচুয়েশন হচ্ছিল। তো আমরা ঠিক করলাম যে যতই বৃষ্টি পড়ুক আমরা ছাতা নিয়েই করব। তো তখন আমরা গাড়ি থেকে নেমে আমরা জঙ্গলের ভেতরে যাওয়ার উদ্দেশ্যে আমরা নামি। তো আমাদের সাথে একজন অ্যাঙ্কার ছিলেন, রিচা শর্মা। তো উনি আমাদের যখন অ্যাঙ্কার মানে ফার্স্টে একটা ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন, তখন উনি রাস্তার ওপরে দাঁড়িয়েছিলেন। তখন মানে এটা বলছি একটু আগের ঘটনা, ঠিক আছে? তখনও বৃষ্টিটা শুরু হয়নি। তো উনি যখন ইন্ট্রোডাকশনটা দিচ্ছেন, একদম ফাঁকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওপর থেকে এতটা গলা মোম এসে ওনার গায়ে পড়লো। গলা মোম? আচ্ছা। এটা মানে কোনো গাছের আঠা বা কিছু না, কারণ উনি মানে তখন সবাই সামনে প্লাস ক্যামেরার সামনে উনি গা থেকে খুঁটিয়ে দেখালো যেটা গলা মোম। সেটা কি গরম ছিল, উষ্ণ ছিল? হ্যাঁ, ঠান্ডা ছিল? না, মোম যে গলে পড়ে, পড়লে যেরকম জমে যায় সেই রকম ব্যাপারটা হলো। পড়লো, তারপর একটু বাদে জমে গেল। আচ্ছা, তারপর আমরা ইনভেস্টিগেশন করতে যখন নামলাম গাড়ি থেকে, ঠিক সেই মুহূর্তে ওই রিচাদি এবং প্রডিউসার একজন ছিলেন, ওনার নামও রিচা ছিল। ওরা দুজন গাড়ির সামনে, লাইটটা জ্বলছিল, তো লাইটটার সামনে একটা অবয়ব দেখতে পায়। মানে বৃষ্টি পড়ছে, একটা গাড়ির লাইট, তার মাঝখানে একটা মানে হেজিভাবে একটা অবয়ব দেখতে পায়। সেটা কীরকম ছিল? মানে ওই যে বলছি, ধরো খুব বৃষ্টি পড়ছে আর গাড়ির লাইটটা গিয়ে সোজা রাস্তার মধ্যে পড়ছে, তার সেইটাতে যদি কোনো অবয়ব দেখা যায়, যেরকম হেজিভাবে দেখা যাবে, ওই রকম ওনারা দেখতে পান। কোনো কিছু বডি স্ট্রাকচার ছিল? হ্যাঁ, স্ট্রাকচার, ফুল বডি অপারেশন না, কিন্তু দেখে মনে হচ্ছিল কেউ একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা। তো যাই হোক, এই ঘটনার পরে আমরা নেমে জঙ্গলের উদ্দেশ্যে যাই। আমাদের গ্যাজেটসে প্রচুর ফ্লাকচুয়েশন দিচ্ছিল। যখন আমরা জঙ্গলের একদম ভিতরে ঢুকে গেছি, আর আমাদের গ্যাজেটসে এমন ফ্লাকচুয়েশন দিচ্ছে যেটা কোনো নর্মাল কারণে হতে পারে না। মানে এমনি নর্মালি মোবাইল টাওয়ার বা কিছুর জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরে মানে হাই রেটে ফ্লাকচুয়েশন করতে পারে, কিন্তু ওখানে জঙ্গলের
মাঝ জঙ্গলে, ওখানে কিছু ছিল না ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার মতন, সেখানে প্রচুর ফ্লাকচুয়েশন দিচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে আমাদের ওপর থেকে একটা লাইট সোর্স দেওয়া ছিল, যখনই ওইটা এত হাই রেটে ফ্লাকচুয়েশন দিচ্ছে লাইট সোর্সটা অফ হয়ে গেল, সাথে ক্যামেরাটা সাথে সাথে অফ হয়ে গেল। এবার যে ক্যামেরা করছিল সে বলছে, তাকে আমরা মানে আমাদের যিনি ডিরেক্টর ছিলেন উনি খুব বকাবকি করছে, হ্যাঁ নতুন ব্যাটারি লাগিয়ে আনতে বললাম তুই লাগাসনি। বলছে আমি এক্ষুনি নতুন ব্যাটারি লাগিয়েছি আর পুরানো ব্যাটারিটা চার্জে বসিয়ে এসেছি। তো তখন যিনি ডিরেক্টর ছিলেন উনি বললেন যে ঠিক আছে দরকার নেই, লাইট অফ হয়ে গেছে, ক্যামেরাও চলছে না, তোমরা জঙ্গল থেকে বেরিয়ে আসো। ঠিক সেই মুহূর্তে যখন আমরা জঙ্গল থেকে বেরিয়ে আসছি, আমাদের যে টিম মেম্বার একদম লাস্টে ছিল সে হঠাৎ করে উঠতে উঠতে বলছে আমার পিঠটা ভীষণ জ্বলছে। হ্যাঁ, এবার আমরা ভাবলাম কি যে এত জঙ্গলের মাঝখানে গাছের ঘষা লেগে কিছু হতেই পারে, কিন্তু ওপরে এসে যখন দেখলাম ওর জ্যাকেট খুলে দেখলাম কিছু নেই, মানে জ্যাকেটে কোনো স্ক্র্যাচ কিচ্ছু নেই, ওর টি শার্টে কোনো স্ক্র্যাচ কিচ্ছু নেই। দুটো তুলে যখন দেখা হলো তখন পুরো দুটো হাত দিয়ে নখের আঁচড় হলে যেরকম হয় সেরকম, আর মানে টপ টপ করে রক্ত পড়ছে। তো সেইটা দেখে আমাদের ইন্টারেস্ট আরও বেড়ে গেছিলো যে আরও কিছুক্ষণ থাকি, কিন্তু আমাদের সাথে বাকি যারা ছিলেন মানে প্রডিউসার বা ডিরেক্টর ওনারা সবাই বললো যে এখান থেকে তাড়াতাড়ি জাস্ট এখনই বেরোতে হবে। আমাদের সাথে 4টে গাড়ি ছিল, টাটা সুমো সামথিং, 4টে গাড়ি একসাথে স্টার্ট নিচ্ছে না। ওরকম একটা জায়গায় যাওয়ার জন্য তো লোকাল লোকেরা অনেক হেল্প করে, সাহায্য করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওখানে জঙ্গলে তো থাকতে দেওয়া, মানে ওই রোডটাতেই যেতে দেওয়া হয় না সাধারণ মানুষকে, তো ওটার জন্য আলাদা করে পারমিশন করাতে হয়, যেটা আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে স্পেশাল পারমিশন করিয়েছিলাম। তো ওনারাও ফার্স্টে অবাক হয়ে গেছিলেন যে রাত্রিবেলা এখানে থাকতে চাইছেন কেন। এই যে ঘটনাটা তোমাদের সাথে ঘটেছে, তো সেই ঘটনার সম্পর্কে তার বিহাইন্ড হিস্ট্রি কি ছিল? বিহাইন্ড হিস্ট্রি তোমার ওখানে যেটা মানে আমি গুগল করে যেটা জেনেছি, ওখানে নেপালগড়ের রাজার সাথে ব্রিটিশদের তখন খুব যুদ্ধ ওখানে হয়েছিল, যে কারণে প্রচুর সোলজার মারা গেছিলো। এবার যারা মারা গেছিলো তাদের তো ওই জঙ্গলের মধ্যে পুঁতে দেওয়া হয়ই, যে সোলজারগুলো আধমরা ছিল মানে তাদেরকে বাঁচানো যেত তাদেরকেও না বাঁচিয়ে ওখানে মাটির মধ্যে পুঁতে দেওয়া হয় জ্যান্ত অবস্থায়। হ্যাঁ, জ্যান্ত অবস্থায়। তারপর থেকেই ওখানে এরকম, আর এটা বহু বছর আগের ঘটনা, তারপর থেকেই ওই জঙ্গলটা এরকম মানে হন্টেড। তো ওখানে প্রচুর লোকালিটি লোকজন থাকে, স্কুলও আছে, পার্টিকুলার ওই রাস্তাটাই কিন্তু কেউ থাকে না। আচ্ছা, ওই রাস্তাটাই পুরো পার্টিকুলার, মানে দিনের বেলাও তো অনেকে যাতায়াত করছে, এতখানি রিস্কের জায়গা, তো সেখানকার মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রেও তো অনেক বিপদ আসতে পারে। তো সেরকম কোনো সিমটমস কারোর সাথে ঘটেছে এবং সেটা গিয়ে তোমরা দেখেছো গিয়ে ওখানে গিয়ে কোনো সমস্যা, কিভাবে তোমরা সেই নিয়ে কাজ করেছো ওখানে? যেটা তুমি বললে যে ওখানে একটা স্কুল আছে, হ্যাঁ ওখানে একটা স্কুল আছে এবং ওখানে একটা অ্যাবান্ডেন্ট চার্চ আছে, যে চার্চে পুজো হয় না। তো সেই চার্চটার লাগোয়া মানে চার্চটার জাস্ট পাশেই একজন কেয়ারটেকার থাকেন আর ছোট একটা ঘরে। শুনেছিলাম ওখানকার কোনো ফাদারকে ওখানেই কফিন দিয়ে ওখানেই পোতা আছে চার্চের মধ্যে। তো এবার আগে ওখানে পুজো হতো কিন্তু এখন হয় না। এবার কেন হয় না সেটার উত্তর কেউই দিতে পারেননি। যিনি কেয়ারটেকার ছিলেন ওনাকে যখন আমরা বলি যে আমরা ভেতরে ঢুকবো, উনি রাজি হচ্ছিলেন না। যাই হোক, আমরা যেহেতু স্পেশাল পারমিশন করিয়েছিলাম তো উনি বাধ্য হয় আমাদের খুলে দিতে চার্চের দরজা। আমাদের বারণ করেছিলেন যে যাই করুন ভেতরে কিন্তু কোনো আলো জ্বালাবেন না, কিন্তু ডিরেক্টর বললেন যে আলো না জ্বালালে কি করে শ্যুট করব, এখানে মোমবাতি জ্বালাও। তো এবার চারদিকে মোমবাতি জ্বালানো হলো। তো সেটাতে কেয়ারটেকার বললেন যে এটা আপনারা ঠিক করলেন না, এখানে যত রাত বাড়বে তত প্রবলেম বাড়বে, আপনারা তাড়াতাড়ি যা করার করে এখান থেকে চলে যান। চার্চটা কি ব্লেসড ছিল না? হোলি ওয়াটার যেটা না, ওখানে কিছুই ছিল না, কিচ্ছু ছিল না। মানে ওখানে একটা মানে কাচের মধ্যে যে জিসাসের ইয়েটা থাকে সেটাও ছিল, কিন্তু মানে অনেক দিন ধরে বন্ধ থাকলে যেরকম অবস্থায় থাকে সেরকম, মানে বোঝাই যাচ্ছে যে ওখানে বহু বছর ধরে কেউ কোনো আলো জ্বালানো হয়নি ওখানে। তো সেই উনিও বলেছিলেন কেয়ারটেকার যে যত রাত বাড়বে তত কিন্তু আলো জ্বালালে প্রবলেম বাড়বে, আপনারা এখান থেকে চলে যান। আর ঠিক সেম কথাটাই ওখানে যে স্কুল আছে সেই স্কুলের যিনি প্রিন্সিপাল আমাদের বলেছিলেন যে এখানে যারাই আছে তাদেরকে আমরা ডিস্টার্ব করতে চাই না, কে বা কারা আছে সেসব উনি উল্লেখ করেননি। এখানে যারা আছে তাদেরকে আমরা সম্মান করি, সেই জন্য আমরা রাতের বেলা কোনো আলো জ্বালাই না। আলো না জ্বালিয়ে অনেক সময় রাত্রিবেলা কিছু না কিছু প্রয়োজন পড়ে, ছাত্রছাত্রীদের নাকি যাতায়াত, ওয়াশরুমে যেতে হয় কিংবা অনেক কিছু করতে হয়, কিন্তু ওরা নাকি অন্ধকারেই যাতায়াত করে, আলো জ্বালায় না, আলো জ্বালালেই নাকি প্রবলেম।
তো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টসরা পড়তে আসে, পড়াশোনা করতে আসে, তারা কিভাবে সেখানে ম্যানেজ করে এইরকম একটা হন্টেড প্লেসকে? এবার এই ঘটনাটা না ফেসবুকে যখন ভাইরাল হয় তখন অনেককে আমি কমেন্ট করতে দেখেছি। বেশ কিছুজন লিখেছে যে হ্যাঁ ওখানে ফিল হয়, আমরাও পেয়েছি। বেশ কিছুজন লিখেছে যে আমরা তো ওখানে থেকেছি, আমি তো স্কুলে পড়ি, কিছু হয় না। এবার ব্যাপারটা খুব বিলিভ ইট অর নট, হ্যাঁ, কিন্তু আমাদের সাথে যেটা হয়েছে আমরা সেটা শেয়ার করেছি। আর সেখানে একটা মানুষ তো উপস্থিত ছিলেন না, গোটা একটা এত বড় টিম ছিলেন। খালি আমাদের টিম তো না, বাইরের মানুষজনও ছিলেন। তো সবাই যেটা দেখেছে, সবাই কি মিথ্যা কথা বলবে? সেটা তো হতে পারে না। প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে তুমি কোথা থেকে ইন্সপিরেশন পেয়েছো? অনেকে তো অন্যরকম প্রফেশনও চুজ করে, হঠাৎ এরকম একটা রিস্কের প্রফেশন কেন চুজ করলে? এক তো জিনিসটা আমার হাজব্যান্ড দেবরাজের টিম, ডিটেকটিভ অফ সুপার ন্যাচারাল, তো ওর থেকে বিষয়গুলো জেনে আমার ইচ্ছেটা আরও বেশি জেগেছে। কারণ আমিও আর 5টা মেয়ের মতন খুব ভীতু ছিলাম, এখন নেই, খুব ভীতু ছিলাম, একা থাকতে পারতাম না ঘরে। তো যখন আমার ওর সাথে বিয়ে হয়, তো আমি ভাবতাম যে ভূত মানে যেরকম আমরা সিনেমায় দেখি, কম্বল চাপা দিয়ে পাটা না ঢাকলে বোধহয় পাটা টেনে দেবে, এরকম আমার ধারণা ছিল। কিন্তু যখন থেকে ওর থেকে জানতে পারলাম যে না, ব্যাপারটা এরকম না, এটার পেছনে একটা সায়েন্স আছে, এটা একটা এনার্জি, এটা এরকমভাবে সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায় না, তখন আমার আরও জানার ইন্টারেস্টটা বাড়ে। আর ও আমাকে কনজিউরিং বা এই টাইপের মুভিগুলো দেখাতে স্টার্ট করে। কারণ এড অ্যান্ড লরেন তো খুব বড় একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তো সেইগুলো দেখে তখন আমার আরও বেশি ইন্টারেস্ট জাগে যে তাহলে আমি যদি এই টিমে জয়েন করি, তাহলে রাত্রিবেলা আমি এদিক ওদিক যেতে পারবো, আর টিমের সাথে থাকলে আমার অতটা ভয়ও লাগবে না। আর আমি যে একা থাকতে ভয় পাই, সেই ভয়টা আমার কেটে যাবে। সেই উদ্দেশ্য নিয়ে আমার এই টিমটায় জয়েন করা। আচ্ছা, এবার তখন আমি যতটুকু না জেনেছি, মানে থিওরিটিক্যাল যতটুকু না জেনেছি, প্র্যাকটিক্যাল তার থেকে অনেক বেশি জেনেছি। জানার পর এখন কি সাহস আরও বেড়ে গেছে এবং ইন্টারেস্ট বেড়ে গেছে বিষয়টা নিয়ে? ভীষণ। মানে আমি বরং লোকেদের এখন বলি যে যারা ওই যে মানে কি ঘটছে যেটা প্রশ্ন করতে ভয় পায়, আমরা সবসময় তাদেরকে এনকারেজ করি যে প্রশ্ন করুন। পাশের ঘরে যদি আওয়াজ হচ্ছে তাহলে গিয়ে দেখুন কিসের আওয়াজ হচ্ছে। এই স্পিরিট নিয়ে নানা লোকের নানা মতামত, কেউ এটাকে বিশ্বাস করে, কেউ এটাকে বিশ্বাস করে না। তোমার পয়েন্ট অফ ভিউ কি? সব জিনিস কি মিথ্যে? সবটাই কি জাস্ট আমি দেখিনি বলে আমি জিনিসটাকে উড়িয়ে দেবো? সেটা তো হতে পারে না। ওয়ার্ডটা বলছি ইনভেস্টিগেশন, আমরা প্রুফ করছি না, আমরা ইনভেস্টিগেট করে দেখার চেষ্টা করছি যে লোকে যেখানটায় বলছে যে এখানে এই ঘটনাগুলো ঘটছে, সেটার পিছনে কোনো ন্যাচারাল কারণ আছে, নাকি যে কারণটা আছে সেটা মানে আমাদের ব্যাখ্যার বাইরে গিয়ে দাঁড়াচ্ছে। সবাইকে বলবো যে একেবারে কোনো জিনিস একদম বিশ্বাসও করতে না, আবার একদম না বিশ্বাসও করতে না। কারণ বিশ্বাস অবিশ্বাসের মাঝখানেও একটা জায়গা থাকে, যেটা আমাদের মনে হয় যে খুঁজে দেখাটা দরকার। পুলিশের সাথে তুমি প্যারানর্মাল ইনভেস্টিগেশন যে ক্যাম্পেনিং চালিয়েছিলে সেই সম্পর্কে একটু যদি আমাদের কাছে বলো। প্রথম কথা হচ্ছে, পুলিশের সাথে আমরা যে কাজটা করি ওটা ক্যাম্পেনিং করার জন্য করিনি। শুরু থেকেই বলছি, একদিন বাড়িতে লালবাজার থানা থেকে 2টো পুলিশ আসে। আমরা ভাবলাম যে আমাদের বোধহয় অ্যারেস্ট করতে এসছে। লিটারেলি ভয় পেয়েছিলাম, কারণ আমরা এমন একটা বস্তু নিয়ে কাজ করছি, মানে এমন একটা টপিক নিয়ে যেটা নিয়ে হাজারো লোকে আমাদের বাজে কথা বলার জন্য মুখিয়ে আছে। তো সেই জন্য আমরা ভয়ই পেয়েছিলাম। কিন্তু জানতে পারলাম যে ওনারা আমাদেরকে ডাকতে এসছেন কারণ কমিশনার 4 আমাদের সাথে মিটিং করতে চান। আমরা কিভাবে কাজ করি না করি সেটা উনি জানতে চান। নেক্সট ডে আমরা লালবাজারে যাই, ওনার সাথে মিটিং করি। উনি জানতে চান যে আমরা যে বিষয়টা নিয়ে বলছি বা কাজ করছি কিভাবে কি হয়। উনি যখন পুরো ব্যাপারটা উনি শোনেন, তখন ওনার কোথাও গিয়ে লজিক্যাল মনে হয়, একেবারেই উড়িয়ে দেওয়ার মতন ব্যাপার না। কারণ আমি তো তন্ত্রমন্ত্র করে বলছি না যে আমার ঝোলার মধ্যে ভূত আছে। আমি তো একটা সায়েন্টিফিক গ্যাজেটসের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি যে এখানে যেটা ঘটছে দেখুন, এটা নর্মাল কোনো কারণে ঘটছে না বা নর্মাল কারণে ঘটছে। এমন নয় যে সব কেসের ক্ষেত্রে প্যারানর্মালি কারণ থাকে, নর্মাল কারণও থাকে। তো সেই জন্য আমাদের কলকাতায় জোড়াবাগান ট্রাফিক গার্ড বলে একটা বিল্ডিং আছে, পুরানো বিল্ডিং। ওখানে নাকি কোনো পুলিশ কাজ করতে চায় না। যেই ওখানে আসে 2 দিন বাদে ট্রান্সফার নিয়ে অন্য ব্রাঞ্চে চলে যেতে চায়। ওখানে নাকি রাত্রিবেলা যারা থাকে তারা মানে অদ্ভুত অদ্ভুত জিনিস ফিল করে। তো সেই জন্য আমাদের উনি ওখানে পাঠান যে ওখানে কি হচ্ছে তাহলে তোমরা গিয়ে দেখো। আমরা 2-3 দিন ধরে ইনভেস্টিগেশন করি, সব রকম পসিবিলিটিস যা যা ওনারা বলছেন সব রকম খুঁটিয়ে দেখি, কিন্তু আমরা কোনো আনন্যাচারাল কারণ খুঁজে পাই না।
কারণ ওখানে ম্যাগনেটিক ফিল্ড হাই। আমাদের যখনই ম্যাগনেটিক ফিল্ড কোনো জায়গায় হাই হয় তখনই আমাদের গা ভারী ভাব, মাথা যন্ত্রণা, এই ব্যাপারটা হয়। এবার সেটা এক হতে পারে কোনো টাওয়ারের কারণে, আর এক হতে পারে যদি ওখানে কিছু না থাকে তাহলে এনার্জির কারণে। যেখানে এনার্জির ফ্লো বেশি সেখানে ম্যাগনেটিক ফিল্ড হাই হয়, মানে ফ্ল্যাকচুয়েশন করে। তো ওখানে গিয়েই আমরা যেটা দেখি যে ওটার মানে বিল্ডিংয়ের মাথায় একটা মোবাইল টাওয়ার, সামনেই একটা বিশাল বড় ইলেকট্রিকের পোস্ট, তারপরে ওই বিল্ডিংয়ের অজস্র কম্পিউটার একসাথে চলছে, মানে প্রচুর ইলেকট্রিক্যাল ফ্লো আছে ওই বিল্ডিংয়ের মধ্যে, যে কারণে ম্যাগনেটিক ফিল্ড ফ্লাকচুয়েশন করাটা খুব নর্মাল। ওনারা নাকি রাত্রিবেলা কাউকে দেখতে পায়, এসে নাকি টাচ করে, মানে এরকম কথা শোনা গেছে। তো আমরা রাতভর থাকি, অনেকক্ষণ ধরে আমরা আমাদের যে প্রসিডিওর আছে, স্পিরিট কল করি, সব কিছু করি, কিন্তু আমাদের কাছে কিছু সেরকম মানে যেটা প্যারানর্মাল বলা যায় ওরকম কোনো কারণ এসে ধরা দেয় না। যেটাই হচ্ছে সেটা কোনো ন্যাচারাল কারণেই হচ্ছে। তো সেই জন্য আমরা একটা রিপোর্ট স্যারকে দিই যে আমরা কিন্তু এখানে কোনো প্যারানর্মাল কারণ খুঁজে পাচ্ছি না, যেটা হচ্ছে সেটা ন্যাচারাল কারণে হচ্ছে। ওই কেসটা থেকে আমরা যখন চলে আসি, অনেকেই আমাদের জিজ্ঞাসা করে যে তোমরা কি কোনো কেস সলভ করেছো? সলভ মানে আমরা তো মানে ভূত তাড়াতে পারি না, আমরা আগেই বলেছি, আমরা খালি ইনভেস্টিগেশন করে বলতে পারি যে কী কারণে ঘটছে। এই ঘটনাটার পরে আমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করি বেশ কিছুদিন পরে, যে ওখানে কি আর কোনো প্রবলেম হচ্ছে। তো ওখান থেকে জানানো হয় যে না, তোমরা এখান থেকে বলে যাওয়ার পরে আর কোনো প্রবলেম কারোর সাথে হচ্ছে না, এবং কোনো পুলিশ আর ওখান থেকে মানে চলেও যেতে চাইছে না, সব নর্মাল হয়ে গেছে। এই ঘটনার আরও কিছুদিন পরে ওটা মানে ওয়ার্ল্ড হেরিটেজ বিল্ডিংয়ের আন্ডারে তকমা পায়। তো আমাদের জন্য মনে হয় যে ওটা আমাদের জন্য কেস সলভ। এবার যেটা অ্যাওয়ারনেসের ব্যাপারটা, ওখানে যেটা ঘটছিল সেটা লোকেদের মনে একটা ভয় তৈরি করছিল, একজনের মুখ থেকে আরেকজনের মুখে, আরেকজনের মুখ থেকে আরেকজনের মুখে, মানে বাই কন্ট্যাক্টস এই কাজগুলো করো এবং তাদেরকেই এসেই মানে তোমরা একটা রিপোর্ট দিয়ে দাও যে না কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। সমস্যা নেই বা সমস্যা আছে সেটাও আমরা বলে দিই। সমস্যা থাকলে তার রেমেডি কি করে করা হয়? রেমেডি ওরকমভাবে আমরা বলতে পারি না যে আপনি এনে পুরোহিত দেখে পুজো করুন ঠিক হয়ে যাবে, এরকম না, সমস্ত কিছু বলতে জাস্ট মানে যেটা ঘটছে সেটাই। হ্যাঁ, যখন এরকম কিছু ঘটছে কারোর কোনো একটা বাড়িতে বা কারোর সাথে, আমরা কি করি, আবারও সেই জিনিসটাই আসছে, আমরা ভয় পেয়ে পালিয়ে যাই। কোনো একটা স্পিরিট বা এনার্জি সে যদি তোমার সাথে কন্ট্যাক্ট করার, কানেক্ট করার চেষ্টা করছে, তুমি কিন্তু বসে জানতে চাইবে না যে হ্যাঁ বলো কি হয়েছে তোমার, কেন ডাক্তার, তুমি কিন্তু পালিয়ে যাবে ভয়। চাই সেটা যেই হোক না কেন, চাই আমাদের বাবা মাই মারা যাওয়ার পরে স্পিরিট হয়ে আসুক না কেন, আমরা তাকেও দূরে ঠেলে দেবো। হয়তো তাদের কিছু বলার আছে, কিন্তু তাও আমরা তাকে তখন আর বাবা মা ভাববো না। যে বলতে চাইছে আর যাকে বলতে চাইছে তার মাঝখানে যে ব্রিজটা, এই ব্রিজটা আমরা তৈরি করি। হাইকোর্ট নিয়ে অনেক কিছু শুনেছি যে জায়গাটা হন্টেড আছে, তো এই বিষয়ে তুমি একটু আমাদের কাছে বলো। হাইকোর্টের ব্যাপারটা হচ্ছে রুম নাম্বার 11 যেটা আছে সেটা নাকি হন্টেড। সেটা প্রচুর নিউজ আর্টিকেল আছে, প্রচুর, মানে গুগল করলে যে কেউ জানতে পারবে। হাইকোর্টে কিন্তু মানে সানডাউনের পরে কোনো বিচার হয় না এখন, ঠিক আছে? কোনো একটা প্রবলেম হওয়ার পর থেকে সানডাউনের পরে বিচার হওয়া বন্ধ হয়ে গেছে, মানে যেই সানডাউন হবে হাইকোর্ট বন্ধ হয়ে যাবে, তখন আর ওই প্রেমিসেসে কেউ থাকবে না। এবার এরকম একটা টাইমে একটা বিচার চলছিল যেখানে আমাদের অভিজিৎ গাঙ্গুলি ছিলেন বিচারপতি, কিন্তু উনি বললেন যে ওটা মানে সন্ধ্যে 7টা অবধি টানা হবে মানে বিচারটাকে। তখন ওনাকে কেউ মানে বলেন পাশ থেকে যে স্যার সানডাউন হয়ে যাবে কিন্তু। তখন উনি বলেন যে ও হ্যাঁ আমি তো ভুলে গেছি, কেন সানডাউনের পরে ওখানে কাজ হয় না। উনি ওনার বিচার সভায় একদিন দেখেছিলেন, মানে পুরো বিচার সভা ভর্তি, উনি টেবিলে বসে আছেন, বিচার দিচ্ছেন, মানে শুনছেন, কথাবার্তা চলছে, হঠাৎ করে একটা কালো বিড়াল নাকি ওনার টেবিলে এসে কোথা থেকে চলে আসে, আর সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। সেই ঘটনাটা উনি শেয়ার করেছিলেন, আর সেই বিচারটা হচ্ছিল ওই রুম নাম্বার 11-এ। হ্যালুসিনেটও তো করতে পারে এই বিষয়টা নিয়ে সবাই, কোর্ট ভর্তি রুমে এতগুলো লোক হ্যালুসিনেট করতে পারে, তারা সবাই দেখেছেন। আর তার পিছনে আরও অনেক স্টোরি আছে, ব্যাক হিস্ট্রি আছে, নাকি ওখানে নুপুরের শব্দ শুনতে পাওয়া যায়, কোন একজন মহিলা ওখানে তাকে বিচারে ফাঁসি দেওয়া হয়েছিল, তারপর থেকে ওর আত্মা নাকি ওখানে ঘুরে বেড়ায়, এরকম অনেক স্টোরি আছে। ওই রুম নাম্বার 11-এ আসার জন্য একটা স্পাইরাল সিঁড়ি আছে। আমাকে অনেকেই কোয়েশ্চেন করে যে কলকাতার মধ্যে এমন কোনো হন্টেড প্লেস আছে কি না
যেখানে যে কেউ ফিল করতে পারবে। আমি বলবো ওই স্পাইরাল সিঁড়িতে যে কোনো টাইমে যাও, যে কেউ ফিল করতে পারবে। কেমন? বড় সিঁড়ি আছে, ওটা হচ্ছে ছোট সিঁড়ি, মানে শর্টকাট রুম নাম্বার 11-এ পৌঁছানোর। তো ওই স্পাইরাল সিঁড়িটা দিয়ে যদি তুমি নামো না, তাহলে তোমার ওখানেই একটা ফিল হবে যে গা ছমছমে ভাব, কিছু একটা আছে, কিছু দেখা যায়, দেখিনি আমি ফিলিংটা বলছি। এটা আমার নয়, সবার হয়েছে, যারা যারা ওইখানে গেছে যে কোনো লোক ওটা ফিল করতে পেরেছে। সিঁড়িতে কি আছে, মানে কি এমন আছে যে ওখানে জানি না এক্সিস্টেন্স? ওখানে অ্যাকচুয়ালি ওই সিঁড়িটার সামনে কাউকে একজন, মানে এরকম রাত্রির অবধি কোর্ট চলছিল, তখন ওখানে যে গার্ড ছিল সে সিঁড়ির সামনে এমন একটা কিছু দেখতে পেয়েছিলেন, তারপরে উনি অজ্ঞান হয়ে যান। তারপর সে এমনই তার শরীর খারাপ হয়ে যায় যে বেশ কিছু দিন ধরে উনি আর কোর্টে আসতে পারেন না। সেই জন্য ওই সিঁড়িটার কাছে কেউই যেতে চায় না। দিনের বেলা যাই হোক তবু লোক যাতায়াত করে, সন্ধেবেলা তো কেউই যেতে চায় না আশেপাশে। তো এই সমস্ত ঘটনা আমরা শোনার পরে আমাদের একটা মনে হয় যে সব জায়গা তো দেখছি, তাহলে এখানে এত ঘটনা, তাহলে আমরা যদি যেতে পারতাম ভালো হতো। ইনভেস্টিগেট করেছিল এবার ওখানকার যত উকিল আছে সবাই আমাদেরকে ডাকছিলেন, কিন্তু উকিলদের ডাকে তো ওখানে গিয়ে, এটা হাইকোর্টের মতন জায়গা, পসিবল না। তো ওনারা একটা মিটিং ফিক্স করেছিলেন রেজিস্ট্রার জেনারেলের সাথে। তো আমরা ওনার সাথে মিটিং করি, মিটিং করে আমরা আমাদের আর্জি জানাই যে আমরা এখানে রাতে থেকে ইনভেস্টিগেশন করতে চাই। যাই হোক, উনি পরে আমাদের জানান যে এখন আপাতত কিছু হচ্ছে না, যখন হবে তখন তোমাদেরকে ডাকবো। আমাদের ডাকা মানে তো সেখানে একটা হলো যে ওরাও বিশ্বাস করছে এই জিনিসটায়, তো সেই জন্য হয়তো যেটা ভয়ের জায়গা তৈরি হয়ে যাবে, তখন আর সমস্যা দেখা যাবে অন্যরকম আবার কিছু একটা। তো যাই হোক, ওটা আমাদের দেওয়া আছে, যদি কোনোদিন কিছু আবার হয় তাহলে হয়তো আমরা ডাকটা পাবো। বিভিন্ন জায়গায় গিয়ে তোমরা ওই তোমাদের ডিভাইস ইউজ করে ইনভেস্টিগেশন করো, এই যে তাদের সাথে কানেক্ট করো, এই কানেক্ট করার সময় কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো যে ওরা ওই ল্যাঙ্গুয়েজটা বুঝে তোমাদেরকে সেইভাবে কানেক্ট করে, তোমাদেরকে রিপ্লাই ব্যাক করে? আমরা চেষ্টা করি যে স্পিরিটকে আমরা খুঁজতে যাচ্ছি সেই ভাষায় কথা বলতে। মানে কোনো বাঙালি পরিবারে আমি যদি যাচ্ছি তাহলে আমি বাংলায় কথা বলছি, কোনো হিন্দি পরিবারে গেলে আমি হিন্দিতে কথা বলছি। স্পিরিট কি ভাষা বুঝতে পারে? নো আইডিয়া, এটা আমাদেরও আইডিয়া নেই যে স্পিরিট ভাষা বুঝতে পারে নাকি আমরা যে বলছি সেটা যে একটা ভাইব্রেশন সেইটা ফিল করতে পারে, তবে সে তোমরা কি করে ভাষাটা ল্যাঙ্গুয়েজটা বোঝো যে এটার রিপ্লাই এইভাবে দেবে? রিপ্লাই মুখে দেওয়া যায় না, আমরা একটা গ্যাজেট ইউজ করি, ইকো বক্স, যেটা একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন, যে গ্যাজেটটার নাম ছিল স্পিরিট বক্স। থমাস এডিসন উনি ওটা বানিয়েছিলেন স্পিরিট বক্স। সেইটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি, যখন আমরা রেডিও টিউনিং করতাম তখন মাঝে মাঝে ঝিরঝির ঝিরঝির করে আওয়াজ হতো, আর একটা করে ওয়ার্ড আসতো হঠাৎ হঠাৎ করে। সেই যে টিউনিংয়ের যে ওয়ার্ডগুলোকে স্পিরিট ম্যানিপুলেট করতে পারে, কারণ যে এনার্জিটা থাকে সে রেডিও ওয়েভের মাধ্যমেই চলাফেরা করে, সেই জন্য সে রেডিও ওয়েভগুলোকে ম্যানিপুলেট করতে পারে। এবার আমরা যখন কোনো স্পিরিটকে কল করছি তখন ইকোবক্সটা আমরা সামনে ওপেন করে রাখি এবং আমরা প্রশ্ন করি যে এখানে যদি কেউ থাকে তাহলে আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করুন। একটা ছোট ঘটনা বলছি, আমি একজনদের বাড়ি গিয়েছিলাম, তার মনে হতো যে তার মা তার সাথে আছে, তো সেই ইকোবক্সের মাধ্যমে প্রশ্ন করছিল যে তুমি আমাকে ছোটোবেলায় কী নামে ডাকতে, কারণ যে স্পিরিটটা আমাদের সাথে কানেক্ট হচ্ছে সেটা যে সেই স্পিরিট যার সাথে আমরা কানেক্ট করতে চাইছি সেটা বোঝাটাও তো জরুরি। সেই জন্য যে তার মাই এসেছে কি না ডাকে সেটা বোঝার জন্য তাকে বলা হয়েছিল যে তুমি এমন কিছু জিজ্ঞাসা করো যেটার উত্তর তুমি আর তোমার মাই জানো। তো সেই রকম করে উনি প্রশ্ন করছিলেন, আর ঠিক ওই রেডিও ওয়েভের মাধ্যমে কিছু ইন্টেলিজেন্ট উত্তর আসছিল। মানে হয়তো উনি জিজ্ঞাসা করলেন যে তুমি আমাকে ছোটোবেলায় আদর করে কী নামে ডাকতে, তখনই ওই নামটা উঠে এলো। নামটা কোথায় উঠে আসলো? ইকোবক্সে রেডিও টিউনিংয়ের মাধ্যমে বললাম না, একটা করে শব্দ আসে, ওটা সবসময় আসতে থাকে। কিরকম আওয়াজটা হয়? নর্মাল, মানে কোনো সময় ছেলের গলা, কোনো সময় মেয়ের গলা। এটা মানে রেডিও টিউনিংয়ের সাউন্ড। সেই সাউন্ডটাকে যখন স্পিরিট ম্যানিপুলেট করতে পারে, মানে আমি তোমাকে একটা কোয়েশ্চেন করলাম আর তখন সেই উত্তরটাই এলো যেটা মানে সত্যি, মানে আমার সাথে তোমার কানেকশানের সুবিধা হবে, তখন সেটা স্পিরিট দ্বারা ম্যানিপুলেশন হচ্ছে।
যে নামটা ডাকছে সেটা কি ওই পুরো রেডিও ফ্রিকোয়েন্সি থেকে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপর মানে ধরো আমি বললাম যে আমরা এখানে কজন বসে আছি, হয়তো ওখান থেকে আওয়াজ এলো 2। ভয়েসটা হচ্ছে রেডিওর ফ্রিকোয়েন্সির মাধ্যমে যে সাউন্ডগুলো আসতে থাকে সেটার, কিন্তু সেই সাউন্ডটা যখন ম্যানিপুলেট হচ্ছে স্পিরিট দ্বারা, মানে ধরো আমি বললাম যে আমার সামনে যে বসে আছে তার নাম কি, আর এলো স্মিতা, তার মানে সেটা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আসছে না, কেউ এটাকে ম্যানিপুলেট করছে, পুরো শব্দ স্মিতা নামটা আসছে। ধরো আমি বললাম যে আমি কি কালারের জামা পরে আছি, বলতে পারবে ব্ল্যাক, সেটা নর্মাল না, এটা ম্যানিপুলেট হচ্ছে। এটা মানে কোনো একটা স্পিরিট আছে যে আমাদের সাথে কানেকশনটা করার চেষ্টা করছে। এবার সব ক্ষেত্রে হয় না, কোনো কোনো ক্ষেত্রে এরকমও হয় যে আমরা কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন করে যাচ্ছি কিন্তু ঠিকঠাক কোনো উত্তর আসছে না। দ্যাট মিনস কি ওপারে যে আছে সে আমাদের সাথে কানেক্ট করতে চাইছে না, কিন্তু যে কানেক্ট করতে চাইবে সে আমাদের ঠিক ঠিক উত্তর দেবে। যে কানেক্ট করতে চাইছে না তার সাথে কি করবে? তার সাথে কিছু করার নেই, সে যদি কানেকশনই না করতে চায় আমি তাকে কি করব? কারণ প্রথম থেকেই বলেছি জিনিসটা দুতরফ থেকে হতে হবে। এমনও অনেক ফোন আসে আমাদের কাছে যারা বলেন যে এরকম আমার বাবা মারা গেছেন, আমি তার সাথে কথা বলতে চাই, বা আমার মা মারা গেছে আমি কথা বলতে চাই। আমরা প্রথমেই জিজ্ঞাসা করি যে কিছু কি এমন ঘটছে আপনার সাথে যেটা আপনার মনে হচ্ছে ন্যাচারাল না? বলছেন না। আপনি কি ফিল করছেন কিছু যে আপনার বাবা আপনার সাথে আছে? বলছেন না। তাহলে এটা কানেকশন হওয়া পসিবলই না, কারণ সে আপনার সাথে কানেক্ট করতেই চাইছে না। তো আমরা যতই চেষ্টা করেনি আপনি কানেকশন করতে পারবেন না। কিছু চেষ্টা তার তরফ থেকে হতে হবে, তবেই গিয়ে কানেকশনটা হবে। আর যার ক্ষতি করার থাকবে সে কোনোভাবেই আমাদের সাথে কানেক্ট করবে না, সে ক্ষতি করে যাবে। মানুষ মারা গেলে যেমন স্পিরিট হয়, তেমনি পশু পাখি মারা গেলেও কি স্পিরিট হয়? অবশ্যই হয়, কারণ সেটাও একটা এনার্জি। সব ক্ষেত্রে তো আমরা কানেক্ট করতে পারি না, সেটা মানুষের সাথেও না, পশু পাখির সাথেও না। এমন একটা ঘটনা, খুব ফেমাস ঘটনা আছে, যেটা নর্থ বেঙ্গলে বেশ কিছু বছর ধরে গ্রামবাসীরা নাকি একটা হাতি স্পিরিট দেখতে পায়। আচ্ছা। ওখানে একটা হাতিকে খুব মানে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সেই স্পিরিটটাকে নাকি ওখানে দেখা যায়, মানে একটা আবছা হাতির অবয়ব দেখা যায়, তারপর ওটা ভ্যানিশ হয়ে যায়। এটা ওখানকার অনেকেই দেখেছে। টিম মেম্বার শুভজ্যোতি, ও থাকে শিলিগুড়িতে, তো ওকে আমরা বলি জায়গাটা ফার্স্টে দেখে আসতে। তো ও যখন যায় ওখানে সবার থেকে ইন্টারভিউ নেয়, সেখানে সবাই বলে যে হ্যাঁ এখানে এরকম একটা ফিল করা যায়, এবং অনেকে সেটা দেখেওছে। তারপর আমরা ফুল টিম নিয়ে ওখানে যাই ইনভেস্টিগেশন করতে। যেই জায়গাটায় হয় সেইখানটা আমরা খালি গিয়ে টাইম কাটাচ্ছিলাম, যে দেখতে চাইছিলাম যে ওনারা যে বলে এই টাইমে এটা দেখা যায়, এরকম কি হয়। একদিন গেছি কিছু দেখতে পাইনি, দুদিন গেছি কিছু দেখতে পাইনি, এরকম কিছুদিন যাওয়ার পরে একদিন হঠাৎ করে ঠিক সেম জিনিসটা আমাদের ক্যামেরায় আসে, যেটা ওনারা বলেন যে একটা হাতির অবয়ব দেখা যায়, সেটা ভ্যানিশ হয়ে যায়। চোখে দেখিনি, ক্যামেরায় ধরা পড়েছে। সেটা একটা অদ্ভুত লেগেছে। আর একটা হচ্ছে আমাদের একজন টিম মেম্বার আছে, আমরা একটা কেসে গেছিলাম, সেই কেসটা খুবই ভয়ঙ্কর একটা কেস। সেই বাড়িটাতে যে স্পিরিটটা আছে, আমি তোমাকে তখন বললাম যে ক্ষতি করা সে করেই যাবে, থামবে না। তো যে স্পিরিটটা ওখানে আছে সে পুরো ফ্যামিলিটাকে প্রায় মানে সব কিছু নষ্ট করে দিয়েছে, মানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ব্রেক করে দিয়েছে, নতুন বাড়ি, সেই বাড়িতে কেউ থাকতে পারে না, মেয়ের হাত ভেঙে তার চাকরি চলে গিয়ে মানে যাতা অবস্থা, এরকম ঘটনা। তো সেখানে আমরা যখন ইনভেস্টিগেশন ফার্স্ট টাইম করেছিলাম তখন আমাদের ইকোবক্সে জানা গেছিলো, মানে ওনারা যাকে সাসপেক্ট করছিলেন যে সে, তো সেইটা ধরা পড়েছিল। কিন্তু ওনাকে বারবার ওরা চাইছিল যে তুমি চলে যাও, আমাদেরকে শান্তি করে থাকতে দাও। সে কিছুতেই যাবে না, মানে যতবার ওরা বলছে এই কথাটা ততবার উত্তর আসছে নো, মানে শান্তিতে থাকতে দেবে না ওদেরকে। খালি এটা মুখের কথা না, ওই বাড়ির থেকে আসার পর থেকে অনেক রকম ঘটনা ঘটে যাচ্ছে স্টিল নাও। আমরা গেছিলাম ওই বাড়িটাতে, আমার এক্স্যাক্ট ইয়ারটা মনে পড়ছে না, 2018-19 হবে। রিসেন্টলি আবার ওরা আমাদের ফোন করেছিল যে আর আমরা বাড়িটায় থাকতে পারছি না, এতদিন তো দাঁতে দাঁত চেপে তোমরা বলেছিলে যে তো আমাদের বাড়ি আমরা কেন যাব, যে স্পিরিট আছে তাকে যেতে হবে। সেই মনের জন্যই আমরা এতদিন ছিলাম, আর পারছি না। কেন, কি হয়েছে? ওদের বাড়িতে পোষ্য বিড়াল ছিল, ঠিক আছে, 10-12টার
আরও বেশি। তো একদিন মা মেয়ে বাজারে গেছে, বাড়িতে আর কেউ থাকে না। বাজার থেকে এসে দেখছে বিড়ালগুলো সব কটা বিড়াল মরে পড়ে আছে একসাথে, আর ব্লাড ভমিট করে। কেন? আমরাও জিজ্ঞেস করেছিলাম এটা কি কোনো ফুড পয়জনিংয়ের কেস? তখন বললো যে আমরা টেস্ট করিয়েছি, পেটে কোনো বিষ পাওয়া যায়নি। সেই ঘটনার পরে ওরা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে ভাড়া বাড়িতে থাকে। বাড়িটা ছেড়েই দিয়েছে? হ্যাঁ, নিজের বাড়ি, কিন্তু ওটায় থাকতে পারে না, তালা বন্ধ করে ভাড়া বাড়িতে গিয়ে থাকে। এই বাড়িটা থেকে আসার পর থেকে আমাদের একজন টিম মেম্বার আছে, সে তার সাথে এরকম ঘটনা ঘটার কথাই না, কারণ সে খুব প্রাণোচ্ছল, খুব সাহসী, মানে আমাদের থেকেও বিশাল সাহসী। এবার সে ওই বাড়িটা থেকে আসার পর থেকে ওর শুরু হয় মাথার যন্ত্রণা। এমন মাথার যন্ত্রণা, সে বালতির মধ্যে জল দিয়ে সে জলের মধ্যে মাথা ডুবিয়ে বসে আছে, মাথার যন্ত্রণা কমছে না, আর পেন কিলারের পর পেন কিলার খেয়ে যাচ্ছে। প্রচুর ডক্টর দেখিয়েছে, কলকাতায় দেখিয়েছে, কলকাতার বাইরে দেখিয়েছে, যত রকমের টেস্ট হয় সব টেস্ট করেছে। প্রত্যেকটা ডক্টরের একটাই উত্তর, জানি না কি হয়েছে, ধরা যাচ্ছে না। ওর একটা পোষ্য আছে, ছিল একটা কুকুর ছিল, যাকে ওর পুরো নিজের ছেলের মতন করে মানুষ করত। ওই বাড়িটা থেকে আসার পর থেকে ওর সাথে যেমন এটা শুরু হয়, তেমন ওর অফিস থেকে যখন বাড়িতে ফেরে তখন দেখে যে ওর কুকুরটা আগে যে এলে ওকে জড়িয়ে ধরতো, চাটতো, আদর করতো, সে ওকে দেখলে চিৎকার করছে, আর অন্য কোনো একটা দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে রয়েছে, মানে ন্যাচারাল বিহেভ করছে না, যেটা একটা কুকুরের করা উচিত। একদিন, দুদিন, 3 দিন এরকম গেছে। একদিন অফিস থেকে এসছে, ওর বাড়িতে প্রচুর অ্যাকোরিয়াম আছে, মাছও আছে। ও খেয়াল করছে প্রত্যেক দিন একটা করে মাছ মারা যাচ্ছে। প্রত্যেক দিন রাত্রি 3টের সময় ওর জানলায় এক ঝাঁক কাক বসে ডাকছে রোজ, আর তার সাথে এই ঘটনাগুলো ঘটছে। একদিন ও অফিস থেকে এসে দরজাটা খোলে, কুকুরটা দরজাটা খোলা মাত্র দৌড় দিয়ে পালিয়ে যায়। ও খুঁজতে খুঁজতে প্রচুর দূরে যায়, খুঁজে পায় না। প্রায় ভোর হয়ে আসে, তখন দেখে কুকুরটা রেল লাইনে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। ট্রেনে চাপা পড়ে না, হার্ট অ্যাটাক হয়ে চোখগুলো এরকম বড় বড় হয়ে আছে, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। মানে এই ঘটনার বেশ কিছুদিন পর থেকে ও ফিল করতে পারে যে ওর কুকুরটা আছে, মানে এটা মেন্টাল না, মানে ওর বাড়িতে নাকি যেই যায় সে ওই কুকুরের গন্ধ পায়। একটা পার্টিকুলার জায়গা আছে, সেখান থেকে ওই কুকুরটার গন্ধ পায়। এখনও তো তাই বলে। ওর ঘরে সিসিটিভি লাগানো আছে, ও নাকি মাঝে মাঝেই যখন বাইরে থাকে খেয়াল করতে পারে যে জায়গাটায় ওই কুকুরটা বসে থাকতো, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য ওকে দেখতে পায়। মোশন সেন্সর ক্যামেরা লাগানো আছে। মোশন সেন্সর কি হয়, কোনো দিকে কিছু ঘুরলে তবেই ওটা সেন্স করে। দেখা যাচ্ছে যে ঘরে কিচ্ছু নেই, ক্যামেরাটা ঘুরছে। তো দ্যাট মিনস এটা যে যেমন মানুষের স্পিরিট হয়, সেরকম প্রাণীদেরও স্পিরিট হয়, আর প্রাণীরা বেশি সেন্স করতে পারে। তাই আমার মনে হয় মৃত্যুটা ওর ওপরে আসার ছিল, যেটা কুকুরটা নিয়ে যায়। ইনভেস্টিগেশন করতে করতে কোনো স্পিরিটের সাথে কি কোনো একটা কানেক্টিভিটি তৈরি হয়? হয়, ভালোও হয়, খারাপও হয়। আমাদের একটা ইনভেস্টিগেশন ছিল আসানসোলের একটা গ্রামে। সেখানে কি বলবো, প্রচুর পুতুলকে সামান করা হচ্ছিল। খুব ছোট করেই বলছি আমি। ওখানকার লোকেরা ওই রাস্তা দিয়ে যেই যেত সে নাকি অসুস্থ হয়ে যেত। একটা শর্টকাট রাস্তা গ্রামে যেরকম থাকে। তো একজন আমাদেরকে জানায় যে এরকম যেই ওই রাস্তার আশেপাশ দিয়ে যাচ্ছে তার জ্বর হয়ে যাচ্ছে, এরকম শরীর খারাপ হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে না, আপনারা যদি একবার এসে দেখেন যেখানে কি হচ্ছে। খুব রিস্কি ছিল অপারেশনটা, কিন্তু তাও আমরা গেছিলাম। তো ওখানে গিয়ে একটা দেখতে পাই যে একটা গাছের মধ্যে প্রচুর পুতুলকে কারোর হাত ভেঙে, কারোর পা ভেঙে, কারোর গলা ভেঙে এরকম করে ঝুলিয়ে রাখা হয়েছে। একটা পার্টিকুলার পুতুলকে সিঁদুর টিঁদুর মাখিয়ে এরকম করে কোনো দেখে মনে হচ্ছিলো কোনো একটা রিচুয়াল করা হয়েছে ওখানে। আর যেগুলোকে ঝোলানো হয়েছে মনে হচ্ছিলো যেন কারোর নাম করে ওগুলোকে ঝোলানো হয়েছে। সেই কারণে পরে যখন আমরা জানতে পারি যে ওখানে নাকি প্রায়শই কেউ বিনা কারণে কোনো না কোনো মেয়ে সুইসাইড করে মারা যাচ্ছে, আমরা ওটার সাথে ওটার একটা কানেকশন পেয়েছিলাম। তো নিচে যে পুতুলটা ছিল, আমার একটু স্বভাব আছে, একটু কালেকশনের স্বভাব, হ্যাঁ। তো আমি ওই পুতুলটাকে নিয়ে চলে আসি যেটা নিচে ছিল। ওইটা আনার পর থেকে এমনি শারীরিক কোনো কিছু ফিল হয়নি। কিন্তু একদিন কি হয়েছে, আমার মেয়ে তখন খুব ছোট, ওকে রাত্রিবেলা মাঝরাতে দুধ খাওয়াতে হয়। আমি একদিন ঘুম থেকে উঠে ওকে দুধ খাওয়াচ্ছি। দেবরাজ হট করে ধরপড়িয়ে ঘুম থেকে উঠেছে,
দেখে আমাকে মানে ধাক্কা দিয়ে জাগিয়েছে, কি করছোটা কি? আমি বললাম কেন, কি করছি? আমি তো মেয়েকে দুধ খাওয়াচ্ছি। বলছে মেয়েকে দুধ খাওয়াচ্ছ, মেয়ে তো ঘুমাচ্ছে। আমার যেন মনে হলো আমার একটা ট্রান্সে ছিলাম, আমি ট্রান্সটা ভাঙলো, আমি দেখছি ও ঘুমাচ্ছে, আমার হাতে পুতুলটা, আর আমি জাস্ট আমার ট্রান্সে আমি ফিল করছিলাম যে আমি মেয়েকেই খাওয়াচ্ছি। আমি জানি না ওটা কীভাবে নিয়ে এলাম, কীভাবে হলো, সেইটা দেখে ও ওটাকে ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছিল। তারপরে আমি অনেক কষ্ট করে ওকে বললাম যে ঠিক আছে, ঘরে রাখতে হবে না, তুমি ওটাকে অন্য কোথাও রেখে দাও। এইভাবে চলতে চলতে না আমরা খেয়াল করতে থাকি বাচ্চাটার মধ্যে, আমার জানি না বলাটা ঠিক হচ্ছে কি না, কিছু একটা অদ্ভুত টাইপের জিনিস লক্ষ্য করতে পারি যে ও যেন কিছু সেন্স করতে পারছে, এখনও আছে। আমি তোমাকে বলছি ঘটনাটা জাস্ট সপ্তাহখানেক আগের ঘটনা। বাচ্চারা একটু বেশি সেন্স করতে পারে, তো আমার খালি মনে হয় যে ও কারোর সাথে কথা বলছে, আমরা ওটাকে ইগনোর করি। আমার মা বলে ও ঠাকুর ভগবানের সাথে কথা বলে বাচ্চারা, ওসব কিছু ভাবিস না, ঠিক আছে ইগনোর করি। একদিন রাত্রিবেলা, পরপর 2 দিন হয়েছে এটা, ও রাত্রিবেলা ঘুমানোর সময় আমাকে হাতটা দেয় কিস করার জন্য, ওর পাপাকে হাতটা দেয় কিস করার জন্য, দিল, আমাকে দিল, পাপাকে দিল, তারপরে দেখলাম হাতটা ওপরে কারোর দিকে দিল কিস করার জন্য। আমি বললাম এটা কি হলো? ভয় লেগেছিল সেদিন। যাই হোক, পরের দিন সেম, ও আমাকে করলো, পাপাকে করলো, এবার কি হচ্ছে এটা? তারপর নেক্সট দিন ও ওটা করলো। রিসেন্টলি দেখতে পাচ্ছি যে একজনের সাথে খুব সব ও রাত্রিবেলাই করে, কিন্তু শোয়ার পরে যখন লাইট অফ হয়ে যায় তখন করে, কন্টিনিউ কথা বলে যাচ্ছে কারোর সাথে, এরকম ওপর দিকে তাকিয়ে। আর আমরা কী রে বাবু, কার সাথে কথা বলছিস? কে? গোগো গোগো গোগো। আরে গোগো কেউ তো কথা তো বিশেষ বলতে পারে না, 1-2 ওয়ার্ড বলতে পারে ও এখন, তো নাকি গোগোর সাথে কথা বলছে। কি কথাগুলো বলে সেটা বুঝতে পারি না, কি বাচ্চাদের ভাষায় কি বলে কি বুঝতে পারি না, কিন্তু নামটা স্পষ্ট, গোগো। গোগো কোথায় আছে রে, দেখা তো গোগো কোথায়। তারপর ইনভেস্টিগেশন করেছিলে? বাড়িতে ইনভেস্টিগেশন করতে চাইনি, কারণ আমি ভেবেছি ভাই যে আছে থাক। তার আগেরই ঘটনা এরকম, আমি তো টুকটাক কিছু না কিছু আনতেই থাকি, এবার কোনটার এফেক্টে কি হয়েছে জানি না। একদিন আমি, আমার একটা বন্ধু আর আমার বর, বাড়িতে আর কেউ ছিল না, বাইরের সব লাইট টাইট অফ করে ঘরে দরজা বন্ধ করে ভূতের সিনেমা দেখবো বলে সিনেমা ঘুরছি। দরজাটার বাইরে একটা বল টক 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 করে চলে গেল। কোথা থেকে বলটা পড়লো জানি না, আমরা আওয়াজটা পাচ্ছি, দরজা বন্ধ তো। কি হলো, বাইরে দরজা বন্ধ আছে তো, কেউ আবার ঢুকলো নাকি, চোরটোর নাকি, শিগগির গিয়ে দেখ, আমার বন্ধুকে বলেছি। ও দরজাটা খুলে দেখছে এদিক ওদিক, ওই ঘর দেখছে, কেউ নেই। এবার মানে চারদিক লাইট বন্ধ আর ওরকম আওয়াজ হয়েছে, একটুখানি ভয় তো লেগেইছে সবারই। তো দরজাটার একটু কাছে গেছে, দরজাটার হ্যান্ডেলটা এরম হয়েছে, যেন কেউ খোলার চেষ্টা করছে। তখন আমরা এত ভয় পেয়ে গেছি, খুব চেঁচিয়ে উঠেছি, কারণ যতই হোক ভাই মানুষ তো, ইনভেস্টিগেশন করি বলে কি ভয় পাবো না। তাও আমরা সাহস করে গেছি, যে কি হলো, কি হোল দিয়ে দেখছি, কেউ নেই। দরজাটা খুলে আশেপাশে সিঁড়িতে দেখলাম কেউ নেই। ফার্স্ট অফ অল কেউ এরকম করবে না, যে হোক বেল বাজাবে, আর সাথে সাথেই আমরা কি হোল দিয়ে দেখেছি কেউ নেই। নতুন প্রজন্মকে তুমি কি বার্তা দেবে এই ইনভেস্টিগেশন নিয়ে, যাতে তারাও ইন ফিউচার কাজ করতে পারে? প্রথমে তো একটা কথা বলি, যে আমরা যে কাজটা করছি সেটা তো খুবই একটা টাফ কাজ, কারণ আমরা এমন একটা জিনিসের পিছনে দৌড়াচ্ছি যেটা আমরা কেউ চোখে দেখতে পাই না। কিন্তু আমার সাথে এমনও ঘটনা ঘটেছে যে আমাকে এইরকমও থ্রেট পেতে হয়েছে যে আমি বাড়ি থেকে বেরোলে আমাকে মেরে দেওয়া হবে, এরকমও কমেন্টে এসছে যে মানে একে 1-2 ভূত এসে রেপ কেন করে দেয় না, মানে এরকম এতটাও নোংরা জিনিস আমার সামনে এসেছে। বরই বলে যে আমরা আর কাজটা করব না, ছেড়ে দিই, বেকার তোমাকে এত আজে বাজে কথা শুনতে হচ্ছে, ছেড়ে দিই, আমরা আর করবো না। ঠিক সেই মুহূর্তে না আমরা এমন একটা ব্যাকফোর্স পেয়েছি যে আমাদের কাজের যে বাধাগুলো ছিল সামনে, সেগুলো কেউ সরিয়ে দিয়েছে। এটা একবার না, বারবার হয়েছে। মানে ধরো একটা কোনো পার্টিকুলার ব্যক্তি যে আমাদের কাজের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, অপোজ করতেই পারে, দ্যাট ইজ নর্মাল, যে কেউ অপোজ করতে পারে, কিন্তু যে পার্সোনাল অ্যাটাক করছে কোনো না কোনোভাবে সেটা সরে গিয়ে মানে বড়সড় এমন কাজ এসে গেছে যে তখন আর আমরা মানা করতে পারিনি। তো আমাদের প্রত্যেক ক্ষেত্রে মনে হয়েছে যে আমাদের বিহাইন্ডে কেউ একজন আছে,
যে এই কাজটাকে পছন্দ করে, মানে তাকে যে আমরা একটা সম্মান দিচ্ছি সেই জিনিসটাকে পছন্দ করে, সেই জন্য যে আমাদের কাজের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় তাকে সরিয়ে দেয় রাস্তা থেকে। আজকের এপিসোডটা ঈশিতার সাথে দারুণ গেল। প্যারানর্মাল ইনভেস্টিগেশন নিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাও। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আবার আসবো আরেকটা নতুন এপিসোড নিয়ে। ভালো থেকো, সবাইকে ভালো রেখো।